ফিরে এলাম চতুর্থ শনিবারের সোনাবেলা নিয়ে। এই সিজনে প্রয়াসম ভিজুয়াল বেসিক্স থেকে আপনারা শুনতে পাবেন প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের নির্বাচিত ভয়ের গল্প। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 14 অক্টোবর 1930 সালে। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে সৈয়দ মুস্তাফা সিরাজ ভীষণ জনপ্রিয়। সৈয়দ মুস্তাফা সিরাজের একাধিক লেখা আমরা পাই শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায়। লিখেছেন অনেক ছোটদের গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য লিখেছেন বহু নাটক। অনেক মানুষ উপন্যাসের জন্য পেয়েছেন ভুয়লকা পুরস্কার, বঙ্কিম পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়াও আনন্দ পুরস্কার, বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার, সুরমা চৌধুরী স্মারক সম্মান ইত্যাদি আরও কিছু পুরস্কার পেয়েছেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে সিরাজকে সাম্মানিক ডিলিট মর্যাদায় ভূষিত করা হয়েছিল। আমেরিকার আইয়া বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বিশ্ব লেখক সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেখানে সাম্মানিক ফেলোশিপ প্রদান করা হয় তাকে। 4 সেপ্টেম্বর 2012 সালে আমরা হারাই এই প্রখ্যাত সাহিত্যিককে। ধন্যবাদ জানাই ওনার পুত্র শ্রী অমিতাভ সিরাজকে শনিবারের সোনাবেলার এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। শহর যতই বড় হচ্ছে, ঝলমল করছে রাস্তার আলো, ততই দূরে সরে যাচ্ছে ভূত, প্রেত, পেতনি, শাকচুন্নি ও ব্রহ্মদৈত্যরা। মাঝে মাঝে মনে হয় যদি ফিরে যেতে পারতাম 9 দশকের মাঝামাঝি, যেখানে লোডশেডিং হলেই মা, ঠাকুমা, কাকু, কাকিমার কাজ ঘেঁষে বসে শুনতে পারতাম নানান স্বাদের ভয়ের গল্প। বর্তমান প্রজন্মের হাতে অ্যান্ড্রয়েড। এই টেক স্যাভি প্রজন্মকে 9 দশকের স্বাদ দিতে এগিয়ে এসেছেন সল্টলেক ও রাজারহাট নিউ টাউনের কিছু বাসিন্দা। তারা দায়িত্ব নিয়েছেন প্রতি শনিবার নিয়ম করে আপনাদের গল্প শোনাবেন সৈয়দ মুস্তাফা সিরাজের নির্বাচিত ভয় সংগ্রহ থেকে। হেডফোন কানে লাগিয়ে ও ঘরের আলো অফ করে একবার শুনে দেখতে পারেন এনাদের প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো। ভালো মন্দ যাই লাগুক, কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজ আপনাদের জন্য থাকলো সৈয়দ মুস্তাফা সিরাজের আশ্রয়। পরিবেশনায় ইই ব্লক আবাসিক সমিতি। নমস্কার। ইই ব্লক আবাসিক সমিতির পক্ষ থেকে সল্টলেক সিটি প্রয়াসম এর সকলকে জানাই শৈল্পিক অভিনন্দন। প্রকাশনা সংস্থা বুক ফার্ম কর্তৃক প্রকাশিত প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ বিরচিত গল্প আশ্রয় অনুপ্রাণিত হয়ে নাটক আশ্রয়, নাট্যরূপ তপন রায়, প্রযোজনা ইই ব্লক আবাসিক সমিতি সল্টলেক, আবহ শ্রী শান্তিরঞ্জন সরকার, পরিচালনায় তপন রায়, অভিনয়ে পিঙ্কু ও প্রথমজন দিলীপ ঘোষ, মাধবী ও হরিমতি বষ্টুমী, ছন্দা ব্যানার্জি, হরিতোষ দত্ত, সজল শ্যাম, দণ্ডি ছুতোর ও দ্বিতীয়জন তপন রায়, বৃদ্ধা স্নিগ্ধা মিত্র, পিরিমল ওঝা, প্রদীপ দত্ত। নাটক আশ্রয়।
কলকাতার কংক্রিটের জঙ্গল থেকে এই মুক্ত আকাশ, সোদামাটির গন্ধমাখা সবুজ প্রান্তরে পা রাখলাম বহুদিন পরে। আহ, কি তৃপ্তি! এই রিক্সা, চলো মাস্টারমশাই হরিতোষ দত্তর বাড়ি। গবেষণার কাজে আসতেই হলো। দিদির বিয়ের সময় প্রথম যখন এই গ্রামে এসেছিলাম, তখন গ্রামে ঢোকার মুখে বিশাল এক অশ্বত্থ গাছ ছিল। লোকেরা বলাবলি করত ওই গাছটার নাকি দখল নিয়েছিল দণ্ডি। দণ্ডি ছিল এক দক্ষ কাঠ মিস্ত্রি। আজও এ অঞ্চলের অনেক বিত্তবান মানুষের ঘরদোরে খোঁজ করলে দেখা যাবে দণ্ডির হাতের অসাধারণ কাজ। আর ওই দণ্ডির টানে টানেই আমার এত বছর বাদে এ গ্রামে পা রাখা। এসে গেছি ভাই, থামো থামো, রিক্সা থামো। এই নাও তোমার টাকা। দিদি, এই দিদি, কোথায় গেলি? আরে জামাইবাবু কোথায় গেল? কারোর কোনো সাড়া শব্দ পাচ্ছি না কেন? আসছি আসছি। কোথায় ছিলি বলতো? ডাকতে ডাকতে গলা চিড়ে গেল। তোর জন্য টিফিন বানাচ্ছিলাম। আমি তো জানি ঘরে পা রাখা মাত্র ভাই আমার চিৎকার শুরু করে দেবে, তাড়াতাড়ি খেতে দে, ভীষণ খিদে পেয়েছে দিদি, কুইক কুইক। একদম মনের কথা বলেছিস দিদি। আমি হাত পা ধুয়ে আসছি, তুই খাবারটা বাড়। একটু অপেক্ষা কর ভাই, জামাইবাবুকে আসতে দে। কোথায় গেল হরিতোষ বাবু, মানে আমাদের মাস্টারমশাই জামাইবাবু? এই তো এসে শুরু করলি। তুই ভাই সেই একই রকম রয়ে গেলি কিন্তু। মাধবী, মাধবী, কোথায় গেলে তুমি? যাচ্ছি গো যাচ্ছি। আরে বাজারে ব্যাগটা ধরো। ব্যাগ দুটো আমাকে দিন। আরে শালাবাবু যে, কতক্ষণ? এই তো কিছুক্ষণ হলো। মাধবী, শালাবাবুকে খেতে দিয়েছো তো? না গো, তোমার জন্যই তো অপেক্ষা করছি। বেড়ে ফেলো তাড়াতাড়ি, আমি চট করে হাত পা ধুয়ে আসছি। তোমার এই গবেষণা কোন কামে লাগবে ভাই বলো তো? সত্যি ভাই, তুই আর বিষয় খুঁজে পেলি না? প্রাচীন লোকবিশ্বাস ও কুসংস্কার নিয়ে কাজ করছো, করো। তা ভায়া, এটা খায় না মাথায় দেয়? ঠাট্টা করছেন? আসলে আমি ভূত প্রেত বিষয়ে একটা ডক্টরেট অর্জনের তালে আছি। আর সেই কারণেই বেশ কিছুদিন ধরে দিদি জামাইবাবুর খোঁজ না নিয়ে এ গ্রামের ভূতেদের শরীর স্বাস্থ্য, অর্থাৎ তাদের গতিবিধি ও ক্রিয়াকলাপ সম্পর্কে খোঁজ নিয়েছ বেশি, তাই তো? ঠিক তাই। আচ্ছা জামাইবাবু, ওই গ্রামে ঢোকার মুখে যে অশ্বত্থ গাছটা ছিল, সেটার কি হলো? বিদ্যুতের তার টানতে গিয়ে ওটা কাটা পড়েছে। তাহলে তো দণ্ডি আশ্রয়চ্যুত হলো। তা তো হলোই। কি বলবো শালাবাবু, কুরুলের কোপ পড়ার সময় গাছটার সে কি চিৎকার! তুমি বিশ্বাস করবে না, গ্রামের অন্য প্রান্ত থেকে তা শোনা যাচ্ছিল। বলেন কি? সবাই বলে ওই চিৎকারটা নাকি দণ্ডিরই তীব্র আপত্তির প্রতিধ্বনি ছিল। ও এখন কোথায় আশ্রয় নিয়েছে বলে আপনাদের ধারণা? আহ, তোরা চুপ করবি, যত সব। দিদি হঠাৎ এত রেগে গেল কেন? পরে বলছি। কি হয়েছে দিদির? তুমি আরো দুটো লুচি নেবে? আপনি এড়িয়ে যাচ্ছেন জামাইবাবু। আরে চুপ করে আছেন কেন? ক্রমশ প্রকাশ্য। আরে জামাইবাবু শুনুন শুনুন, আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি এইভাবে চলে যেতে পারেন না।
এবার যে গল্পটা শোনাবো সেটা তোমার জানা, তবু গবেষণার জন্য যদি তোমার কোনো কাজে লাগে তাই আবার বলা। বলুন, আপনি বলুন। যৌবনের শেষ দিকে দণ্ডী ছুতোর এক বৈষ্ণবীর প্রেমে পড়ে। চলো হরিমতি, ওই গাছটার নিচে একটু বসি। আচ্ছা চলো, একটু বসা যাক। কি হলো? কি দেখছো অমন করে? তোমাকে। আচ্ছা হরিমতি, এই অল্প কয়েক দিনের মধ্যেই আমরা কত কাছাকাছি চলে এলাম, তাই না? একদমই তাই। হ্যাঁ, জানো না, আমার ওই উত্তম কুমারের সিনেমার গানটা মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, তুমি কি খুব সিনেমা দেখতে? তা তা কোন গানটা মনে পড়ছে শুনি একটু। হ্যাঁ গো, খুব সিনেমা দেখতাম। বইটার নামটা এখন ঠিক মনে করতে পারছি না, তবে তবে গানটা মনে আছে, কি বুঝলে? বলো তো? ওই যে গো, ওই যে কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। বাহ, তোমার গানের গলাখানি তো বেশ গো। ওই হাতুড়ি বাটালি নিয়ে কাজ করতে করতে গুনগুন করে গাই আর কি, মানে কাজে উৎসাহ পাই। আচ্ছা হরিমতি, এবার তুমি একটা গান শোনাও না গো। আমি আমি তো তোমার মতো সিনেমা দেখি রে বাপু। তবে তুমি যখন বলছো, আমার মতো করে এক কলি গাইছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, গাও গাও গাও। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। কি মিষ্টি তোমার গলা, কি সুন্দর কথা। আচ্ছা আচ্ছা, হয়েছে, চলো এবার ওঠা যাক। হ্যাঁ চলো চলো। মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার বৈষ্ণবীর প্রেমে হাবুডুবু খেয়ে দণ্ডী বৈষ্ণব হয়ে গেল। তবে দণ্ডীর এ সুখ কপালে বেশি দিন সইল না। হঠাৎ দুদিনের রোগ ভোগের পর মানুষটা চলে গেল। একদিন স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে দেখি দণ্ডীর পায়ে বিচুলির দড়ি বেঁধে বৈষ্ণবী টানতে টানতে নিয়ে যাচ্ছে। নদীর ধারে ভাগারবতী তাতে অনুসরণ করেছিলুম। দিনের শেষে বাড়ি ফেরা চাষা, ক্ষেত মজুর আর রাখালেরা বলতো, নদীর জলে শেকড় ডুবিয়ে দাঁড়িয়েছিল যে হিজল গাছটা, সেটাই হয়েছে নাকি এখন দণ্ডীর আখড়া। কয়েক বছর পর এক ঝড় বৃষ্টির রাতে গাছটা উপড়ে ভেসে যায়। সেই ঠাঁই ছাড়া হয়ে চলে আসে আকলু মোড়লের বাড়ির একটা ঢ্যাঙা তাল গাছের তলায়। নিশুথে রাতে দণ্ডীর বাটালি, তুলপুন আর ঘিসকাবের হরেক শব্দ শোনা যেত। তবে দণ্ডীর এ সুখ বরবাদ করতে বর্ষার দেবতা থুতু ফেললেন এবং তালগাছটার মাথা জ্বলে গেল। দণ্ডী আশ্রয়চ্যুত হয়ে গ্রামের অশ্বত্থ গাছটা দখল করল। এই পর্যন্ত গল্পটা আমার জানা।
তারপরে কি ঘটেছে বলুন। বলবো বলবো বলেই তো তোমাকে এ সময় এই পুকুর পাড়ে নিয়ে এলুম। তোমার দিদি এখন ঘুমোচ্ছে, ঘন্টাখানিক সময় পাবো আমরা। তার মধ্যেই তুমি তো জানো মাধবী শহরে বেড়ে ওঠা মেয়ে। সে বরাবরই আমাদের গ্রামের লোকদের ভূত প্রেতের প্রতি সরল বিশ্বাস নিয়ে রসিকতা করত। শ্রাবণ মাসের এক রাতে ক্লান্ত শরীরটা আশ্রয় নিয়েছে বিছানায়। হঠাৎ একটা শব্দ কানে এলো। শব্দটা ছিল রহস্যময়। পাছে মাধবী ঠাট্টা করে, সেই ভয়ে ঘটনাটা এড়িয়ে গেলুম, কিন্তু খটকাটা লেগেই রইল। ভেরি ইন্টারেস্টিং। তোমার গবেষণা কাজে লাগতে পারে এরকম তথ্য এবার তোমাকে জানাচ্ছি। আমাদের বাড়ির বয়স প্রায় 90 বছর। তার মানে স্বাধীনতারও আগে? ঘরের ওই প্রকাণ্ড কপাটগুলোর যে কারুকার্য দেখছো, সবই দণ্ডির বাবার হাতের কাজ। এক রাতে তোমার দিদি আমাকে জাগিয়ে দিয়ে বললে, এই শুনছো, খাটে কিসের একটা বিচ্ছিরি শব্দ হচ্ছে। তুমি একটু দেখবে গো, কিছুতেই ঘুম আসছে না। ও কিছু না, একটা ঘুম পোকার শব্দ। না গো না, এটা বাটালির শব্দ বলে মনে হচ্ছে। চোখে মুখে একটু জল দিয়ে এসো তো। এই শুনছো, যে পালঙ্কে আমরা শুয়ে আছি, এর কারুকার্য কার হাতে করা? জানি না আমি। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। সব জানো, তুমি সব জানো। তুমি মিথ্যুক, তুমি একটা মিথ্যুক। কি হয়েছে দাদা? বৌদি এমন করে চিৎকার করছে কেন? জানি না, সত্যি আমি কিছু জানি না। যা যা, সময় নষ্ট না করে পিরিমল ওঝাকে খবর দে। ও এসে কি করবে? বুঝতে পারছিস না, দণ্ডি এ ঘরে আশ্রয় নিয়েছে। বলো কি খুড়িমা? না না, তুমি চিন্তা করো না মাস্টার, আমরা যাবো আর আসবো। শুনেছি ওঝার হেভি হাত জস। হলুদ পোড়া ধোঁয়া দিলেই সব ঠিক হয়ে যাবে। সেই রাতে মাধবীর যে রূপ আমি দেখেছি, সেটা মনে পড়লে আজও আমি শিউরে উঠি। তারপর তারপর হাসতে হাসতে সপাটা একটা চর কষিয়ে দিল আমার গালে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। তারপর গ্রামের জোয়ানরা পিরিমল ওঝাকে তুলে নিয়ে এলো। বম ভোলে, বম ভোলে, জয় মা চামুন্ডে, ওম ভোলে। এই সরো সরো, হলুদ কোথায়? হলুদ, এই ঘর থেকে বেরো, ঘর থেকে সবাই বেরো, ঘর খালি করো। আমার কাজ আমাকে করতে দাও। তাহলে তাহলে খুড়িমা, ধোয়া দিই তাহলে। যেটা ভালো মনে করিস সেটা কর বাবা। বউটাকে সারিয়ে তোল, তোর পাওনা গন্ডা পুষিয়ে দেব। এসব এসব বলে আমাকে লজ্জায় ফেলবেন না খুড়িমা। পিরিমল যখন এসে গেছে, তখন ভূতের বাবার সাধ্য কি? তোরা এখানে কি করছিস? বেরো, ঘর থেকে সব বেরো। ওং তরিয়ং ভুজং গচ্ছাতি চামুন্ডা ধারিণী শরণং বিনাশিনী তরং দৃষ্টং ফুৎকারে পলায়ন। ওং ক্রিম ক্রিং ফু, ওং ক্রিম ক্রিং ফু, ওং ক্রিম ক্রিং ফু। ওরে ওরে, ছাড় 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 আমাকে, আমার শরীর জ্বলে গেল যে। ছাড়। পিরিমল ওঝার হাত থেকে যদি বাঁচতে চাস, তাহলে তাহলে তোর নিজে পরিচয় দে। না
না, বলবো না। এই ওঝার বাচ্চা, তোর শরীরে কি দয়া মায়া নেই রে? আমার যে প্রাণ বেরিয়ে যায়। আরে ওরে থাম থাম, বলছি আমি দণ্ডি মিস্ত্রি। তুই দণ্ডে? হ্যাঁ গো হ্যাঁ, আমি দণ্ডে। তুই বৌমাকে ধরলি যে, ধরার আর মানুষ পেলি নে? হাত কাটা জামা পরে চুল এলিয়ে দাঁড়িয়েছিল যে সন্ধেবেলা, দেখে বড় লোভ হলো, তাই ধরলুম। ও পিরিমল, ওকে জিজ্ঞেস কর না ও এখন থাকে কোথায়। আলে বৃত্তান্ত না জেনে কি ওকে ছাড়বো খুড়িমা? অদণ্ডে দণ্ডে অসত্যতলা তো নেই। আজকাল তুই থাকিস কোথায়? এই ঘরের কপাটে পালঙ্কে ভাগাভাগি করে আছি। ভাগাভাগি মানে? আমার বাবা তো ওই কপাটে আছে অনেক কাল থেকে, আর আমি আছি পালঙ্কে। বলিস কি রে, তার বাবা কপাটে আছে? হ্যাঁ গো হ্যাঁ, কপাট দুটোর উপরে বাবার বড্ড লোভ। এবার তুই বৌমাকে ছাড়। ছাড়ছি। ওঝার কথায় দণ্ডি ছেড়ে দিল দিদিকে? ঠিক সেই সময় আমার ছোট ভাই হাসপাতালের ডাক্তারবাবুকে ডেকে এনেছিল। ডাক্তারের হাত যশ নাকি ওঝার কেরামতিতে দণ্ডির হাত থেকে মুক্তি পেয়েছিল তোমার দিদি, এ প্রশ্নের উত্তর আজও আমার অজানা। তবে এ কথা ঠিক, এরপর আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু দণ্ডিকে আর আমরা কোথাও দেখিনি। এই যে এবার ঘরে এসো তোমরা, সন্ধে নেমে গেছে। চলো, বাড়িওয়ালির ডাক পড়েছে, আর কথা নয়, এবার ওঠা যাক। আরে বাবা, দিদিকে আপনি খুব ভয় পান দেখছি। খুব। জিদ করিস না পিঙ্কু, এই ঘরটা বহু দিন বন্ধ পড়ে আছে। তোরা অযথা চিন্তা করছিস। তাহলে জামাইবাবুকে ডেকে নে। তোর কোনো কথাই আমি শুনবো না। এই ঘরে আমি একাই রাত কাটাতে চাই। যা যা ভালো মনে করিস কর, কিছু বলবো না। দিদি শোন, রাগ করিস না। উফ, যা চলে গেল। হ্যাঁ, লেখার কাজটা শুরু করি এবার। অনেক রাত হলো। চশমাটা কোথায় রাখলাম? তাই তো, এই তো পকেটেই রয়েছে। আচ্ছা, কোথা থেকে শুরু করা যায়? মনের মধ্যে তো হাজারো প্রশ্ন আসছে, অথচ এ ঘরে আর তেমন কোনো রহস্যজনক শব্দ শোনা যায় না। তা সত্ত্বেও ঘরটা খোলাও হয় না কেন? দিদিকে তো দণ্ডি ধরেছিল বেশ কিছুদিন আগে। আর আশ্চর্যের বিষয় হলো, আমাদের পুরো অন্ধকারে রাখা হলো। তো সব তালগোল পাকিয়ে যাচ্ছে, যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছে। দণ্ডি এখন কোথায়? ওরে বাবা, রাত 2টো বেজে গেল। না, এবার তো শুয়ে পড়তে হবে। কে? আমি।
আসছি আসছি। কি ব্যাপার? আলোটা নেভান। কেন? আলো আমার সহ্য হয় না। হঠাৎ হঠাৎ আবার আপনি আপনি করছেন কেন জামাইবাবু? আমি সামান্য নক বাবু মশাই। তার মানে কে তুমি? আমি দন্ডি। আপনার শালাবাবু যে এত সহজে ভয় পায় না, তবে আপনার রসিকতাটি অদ্ভুত বটে। আরে ভেতরে আসুন না। আরে 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 করছেন কি? আরে 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 ছাড়ুন। আরে আরে দম আটকে যাচ্ছে তো। আমি কোথায় যাবো বাবু মশাই? আমি কোথায় যাবো? ওরে বাবরে, ছাড়ুন না। কি করছো দাদা? ছাড়ো, পিকুকে ছাড়ো। খুনের দায়ে যদি পড়তে না চাস তাহলে শালা বাবুকে ছেড়ে দে। পাচ্ছি না। বুড়ো বয়সে আদিক্ষেতা। এই কে আছিস? স্মেলিং সল্টের শিশিটা ঠেসে ধর দাদার নাকে, তাহলেই আপদ বিদায় হবে। ওরে বাপরে, ওরে বাপরে। জ্ঞান ফেরার পর প্রথমেই যেটা আমার মনে হলো, আমি হরিতোষ দত্ত অথবা দণ্ডি যেই হই, হঠাৎই ভূত গবেষক শালাবাবুর ওপর এমন খাপ্পা হয়ে উঠেছিলাম কেন? জ্ঞানও তো আমি কিছু করিনি। ওই কপাটে হাত রাখার সঙ্গে সঙ্গেই আমি আমি যেন কেমন বদলে গিয়েছিলাম। কোনো নিয়ন্ত্রণ ছিল না নিজের ওপর। তবে এইটুকু বুঝতে পেরেছি, আমি দণ্ডির শেষ আশ্রয়। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের আশ্রয়। পরিবেশনায় ই ব্লক আবাসিক সমিতি। আমরা ফিরে আসব আগামী শনিবার নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন।